নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী, সিপিআইএম নেতা এবং রাজ্যসভার সদস্য শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি গত কয়েকটা দিন ধরে অনেকগুলো ঘটনা প্রবাহ আপনাকে ওয়াকফ বিল সংশোধনী আইনের জন্য আপনাকে পার্টি কংগ্রেস ছেড়ে দিল্লিতে উড়ে যেতে হয়েছিল, মাদুরাই ছেড়ে। তারপরে তো এই বিস্ফোরণ ঘটলো এবং আপনার দিকে তো একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে, সেটা যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু মানুষের কাছে আপনি কিন্তু মেসিহা হিসেবে প্রতিভাত হয়েছেন। এই যে মিশ্র প্রতিক্রিয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা নিয়ে আমি খুব ভাবি না। দেখুন, কোনো একটা কাজ করতে গেলে পরে তার বিভিন্ন প্রতিক্রিয়া হবে। শুধু নিজের কাছে যেটা ধারণা করি যে কাজটা যেটা করলাম সেটা সঠিক কি বেঠিক, অর্থাৎ যদি কোনো একটা নির্দিষ্ট সঠিক লক্ষ্য রেখে কোনো কাজ করা হয় তাহলে তার কি প্রতিক্রিয়া এলো না এলো এ নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু স্যার, বিষয়টা হচ্ছে আপনি একদম 2011 সালের পরবর্তী সময় থেকে, যখন গৌতম দেব পরপর করে, আমার মনে পড়ছে তখন তিনি লিপস অ্যান্ড বাউন্সের কথা বলেছিলেন, যখন এই কথা কেউ শোনেনি, তারপরে তো সিবিআই এর কালীঘাটের কাকু ইত্যাদি নানা রকমের ব্যাপার আপনি বারবার করে কিন্তু বলেছেন পর্দা ফাঁস করবেন, সারদা নারদা, সেগুলোর যদিও খুব একটা চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পেলাম না। কিন্তু এসএসসি, এটা তো রাজ্য সরকারের ভিত প্রায় নাড়িয়ে দিল বলা যায়। এর কি কোনো ফল নির্বাচনী রাজনীতিতে পড়তে পারে? দেখুন, আমি একটা কথা স্পষ্ট করে বলি, সবাইকেই বলি, অনেকেই জিজ্ঞাসা করেন, সেটা হচ্ছে যে নির্বাচনী রাজনীতিতে কি হবে সেটা দিয়ে কিন্তু কোনো কর্মসূচি নির্দিষ্টভাবে ঠিক করাটা যায় না, কারণ নির্বাচনী রাজনীতিটা সাময়িক। আজকে যে বিষয় নিয়ে আমাদের লড়াই করতে হচ্ছে সেই বিষয়টা কিন্তু অনেক বড় সামাজিক প্রতিক্রিয়া। সুতরাং আজকে মানুষ হয়তো বুঝতে পারছেন না, সে মানুষ তো পরে উপলব্ধি করবেন। আজকে অনেকে দেখতে পাচ্ছি আমরা সহানুভূতি দেখাচ্ছেন খুব তথাকথিত যোগ্য অযোগ্য এই প্রশ্ন নিয়ে, কিন্তু এই যোগ্য অযোগ্য প্রশ্নটা তোলা হচ্ছে কিন্তু একটা বড় দুর্নীতিকে আড়াল করার জন্য। যেটা আমরা দেখেছি যে নিয়োগ প্রক্রিয়াটাই এই রাজ্যে শুধু শিক্ষা দপ্তর নয়, এখন তো পরবর্তীকালে দেখছি বিভিন্ন দপ্তরে, কলকাতা হাইকোর্টে আরো বিভিন্ন মামলা এখনো আছে, যেগুলো বিচার হলে পরে দেখবেন যে এই রাজ্য সরকার প্রকৃতপক্ষে দুর্নীতি করা ছাড়া অন্য কোনো কাজ করতে পারছেন না। একটু পূর্বাভাস আমাদের কি দেওয়া যায়? হ্যাঁ, বিভিন্ন ধরনের, এই দার্জিলিং এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে এবং আরো অন্যান্য স্কুলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে। মামলাগুলো শুনানি হয় না, যেগুলো শুনানি হয় তাহলে দেখা যাবে যে কি মারাত্মক মারাত্মক দুর্নীতি হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের কনস্টিটিউশন নিয়ে মামলা আছে। মামলা একসময় কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছিল, ওরা সুপ্রিম কোর্টে গিয়ে রাতারাতি এক্সপার্টি সেই স্টের বিরুদ্ধে স্টে নিয়েছেন, তারপরে আর এখানে শুনানি হচ্ছে না। ওরা এইটাই চান যে মামলা হোক, মামলা শুনানি হতে হতে দীর্ঘদিন চলে যাবে, ততদিন আমরা আমাদের অপকর্ম গুণকে সামাজিকীকরণ করে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও এই আশাতেই বুক বেঁধেছিলেন? কারণ তিনি তো অন ক্যামেরা বললেন যে ডিওয়াই চন্দ্রচূড় জাস্টিস, এক্স জাস্টিস, তিনি তো স্টে অর্ডার দিয়েছিলেন। তাহলে এই বিচারপতি সঞ্জীব খান্না কি একটুখানি সহানুভূতিশীল বা মানবিক হতে পারতেন না? আচ্ছা, এই কথাগুলো এত অপপ্রয়োগ হয়, সহানুভূতিশীল, মানবিক। মানবিক কিসের জন্য, কার জন্য মানবিক? 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, ঠিক। এই 22 লক্ষে যারা সুযোগ পাননি তারা সবসময় তো ভেবেছেন আমরা বঞ্চিত হয়েছি, যেহেতু একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া হয়েছে। তাহলে অনেক বড় সংখ্যাটা। হ্যাঁ, তাহলে যারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে সুযোগ পেয়ে গেলেন, তারা দোষী নন, কিন্তু এই প্রক্রিয়াটার ফলে যারা সুযোগ পেয়ে গেলেন তাদের জন্য মানবিক, আর যারা বঞ্চিত রইলেন তাদের জন্য মানবিক নয়। এটা তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যুক্তি উনি খাড়া করছেন, একজন ধর্ষককেও শাস্তি দেওয়া যাবে না, কেন একটা ধর্ষক যখন তিনি সাজা পাবেন তখন তো তার পরিবার, তার পরিজন সকলেই ভাববেন যে আমরা পরিবার ফেঁসে যাবে। অতএব এই যুক্তিগুলো হচ্ছে দুর্নীতির পক্ষে সওয়াল, এবং যারা বলছেন, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, তারা প্রত্যেকেই কিন্তু বুঝে হোক বা না বুঝে হোক দুর্নীতির পক্ষেই সওয়াল করছেন। স্যার, আমার একটা অন্য জায়গায়, একদম টেকনিক্যাল জায়গা থেকে আপনাকে আমি জানতে চাই আপনার কাছে, যে বিচারপতি মানবিক হবেন এই ধরনের, বা আগের বিচারপতি কোথাও গিয়ে কি তাকে টেন্টেড করে দেওয়া হচ্ছে? তা নয়, আসলে আইনটা বোঝেন না তো, মুশকিল হচ্ছে দাবি করেন সব বোঝেন, কিছুই বোঝেন না। যখন বিচারপতি চন্দ্রচূড় শুনছিলেন তখন তারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, এবং সেই আদেশে যে সমস্ত মন্তব্য তারা করেছেন
সেই মন্তব্যটাও পড়েননি বা পড়ার মতো যোগ্যতাও নেই। সেখানে পরিষ্কার তারা বলেছেন যে সিস্টেমেটিক ফ্রড, এবং তারা বলেছেন এই অন্তর্বর্তীকালে আদেশ আমরা দিচ্ছি, তাড়াতাড়ি মামলাটা শুনবো, কিন্তু এই আদেশের বলে যারা কাজ করবেন প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে যদি মামলা হেরে যায়। তাহলে আজকে পরবর্তী সময় মামলা শুনানি হয়েছে, বিচারপতিরা শুনেছেন এবং দীর্ঘদিন শুনেছেন। এবং আমি বলি, এই কথাটা বলতে আমার একটু খারাপই লাগছে, যে ওরা তো ভারতবর্ষের তথাকথিত দামি সমস্ত আইনজীবীর কাজে লাগিয়েছেন। ঠিকই তাই। তারপরেও যখন বিচারপতিরা বিচার করে দেখেছেন যে এটা অন্যায় হয়েছে, অন্যায় মানে ঘোরতর অন্যায়, সংবিধান বিরোধী কাজ হয়েছে, তারা বাতিল করে দিয়েছেন। এখন বিচারপতির দিকে আঙুল তুলে এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু একটা অত্যন্ত নিম্ন রুচির, নিম্ন স্তরের রাজনৈতিক নেতার প্রবণতা। স্যার, এবার আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে জন্য আপনাকে মূলত প্রাথমিকভাবে দিল্লি উড়ে যেতে হলো। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা সহ সারা বাংলা, আমি দেশের কথা যদি বা ছেড়েও দিই, তোলপাড়। রামনবমী, এই টোটাল ব্যাপারটাকে স্যার আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি যে কথা বলি সেটা হচ্ছে যে হঠাৎ এই সময় ওয়াকফ সংশোধনের প্রয়োজনটা হলো কেন, এই রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। ভারতবর্ষের সরকারগুলো তারা কিন্তু সাংবিধানিক গণতন্ত্রকে রক্ষা করবেন। আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে আছি, আমরা কিন্তু থিওক্রেটিক ডেমোক্রেসিতে নেই। এই কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে আমরা আইন কখন করি? যখন আমার প্রশাসনের ক্ষেত্রে অসুবিধা হয়, কারণ আমাকে আইন মেনে কাজ করতে হবে। তাহলে এই যে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আইন ছিল, সেই আইন কার্যকর হচ্ছে, কার্যকর করার ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে। অনেকে বলছেন 1923-এর আইন। হ্যাঁ, 1923-এ কেন, পরবর্তী 1995 আইন একেবারেই তাই, সেটাকে অনেকে এড়িয়ে যাচ্ছেন। এখন এই সত্য, এই অসত্য কথা, ব্রিটিশ আমলের আইন বলে অর্ধসত্য কথা বলছেন। তাহলে সেই আইন যদি হতো যে এই মুহূর্তে ওয়াকফ সম্পত্তি আমি যদি রক্ষা করতে না পারি, আমার দেশের পক্ষে ভয়ানক বিপজ্জনক। আসলে এই সময়টা কেন করলেন? দুটো রাজনৈতিক দিক আছে। একটা হচ্ছে ওদের ওই যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, সেটা তো ওরা ব্যর্থ হয়েছেন, 400 পাননি। এখন মোদী সরকারকে নির্ভর করতে হচ্ছে দুটি শরিকদের উপরে, এবং এটা ওরা জানেন যে আগামী নির্বাচনে ওদের আরো ক্ষয় হবে, ঠিক সরকার গঠন করতে পারবে না। অতএব এই মুহূর্তে তড়িঘড়ি করে, কিন্তু শ্রমিকরা তো পিছিয়ে যেতে পারে, তার আগে তড়িঘড়ি করে আইনটা করলাম। আইনের উদ্দেশ্যটা কি? আইনের উদ্দেশ্যটা হচ্ছে এই যে ওয়াকফ সম্পত্তি আছে, যেটা মৌলিক উদ্দেশ্য, অন্তর্নিহিত উদ্দেশ্য, সেই সম্পত্তিগুলিকে দখল করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি আমার সম্পত্তি দান করব, তিনি যদি মুসলিম হন তাকে প্রমাণ করতে হবে তিনি মুসলিম কিনা। কে বিচার করবে? এই যে প্রমাণ করার ব্যাপারটা, আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়, বিচার করবে কে? আমার প্রতি তাহলে তার সর্বাগ্রে দায়িত্ব ছিল নরেন্দ্র মোদীর, এ নিয়ে কেন মামলা করতে হলো যে তার সার্টিফিকেটটা তিনি দিন? যে দেশের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট দেখবার জন্য আদালতে মামলা করতে হয় এবং প্রধানমন্ত্রী তার প্রমাণপত্র দেখাতে পারেন না, বা দেখাতে গেলে তারা বলছেন কোর্টকে দেখাবো, জনগণকে দেখাবো না, সেই দেশে সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, ধরুন যে ওয়াকফ সম্পত্তিতে বসে আছে, ওয়াকফ বা ইউজার, আজকে তুমি তাকে বলে প্রমাণ করো, সে প্রমাণ করতে পারবে না, তখন তাকে বুলডোজার দিয়ে তুলে দেবে। অনুরাগ ঠাকুর বলেছেন যে কংগ্রেস এই নিয়ে দুর্নীতি করেছে, ওয়াকফ বোর্ড নিয়ে। খুব ভালো, কংগ্রেস দুর্নীতি করেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলো, কোথায় দুর্নীতি হয়েছে, কেন করেছে। কিন্তু দুর্নীতি আইনের জন্য তো আটকে থাকেনি, বা আইন ছিল বলে দুর্নীতি করেছে, না থাকার জন্য দুর্নীতি করতে পারতো না। এই সমস্ত নেতারা যখন কথা বললেন না, তাদের আপনি যদি, আমরা আমাদের কলেজ জীবনে একটা কথা বন্ধুদের বলতাম, ফান্ডায় ধর, এই যদি ফান্ডামেন্টাল জায়গায় এদের ধরেন না, এদের কোনো উত্তর নেই। তখন বলবে দেশদ্রোহিতা, রাষ্ট্রবাদ, এই সমস্ত আবল তাবল কথা বলবেন। কি প্রয়োজন ছিল আজকে ওই ওয়াকফ আইনটা আনা? একমাত্র বিভাজন। আজকে চারিদিকে যেখানে যেখানে মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠ আছে, যোগী সরকারের সংখ্যাগরিষ্ঠ আছে, সেখানে তারা ধর্মীয় বিভাজনটাকে স্পষ্ট করে দিচ্ছেন। দিল্লির বুকে একজন বিজেপি এমএলএ বলেন অমুক দিন মাছ খাবেন না, অমুক দিন মাংস খাবেন না। নবদ্বীপের চেয়ারম্যান বলেছেন, নবদ্বীপের চেয়ারম্যান তৃণমূলের, তিনি বলেছেন। তাহলে এরা মানুষকে আজকে সম্পূর্ণভাবে বিভাজিত করতে চাইছেন। একটা কথা ওরা বলেন যে এই আমরা তো ঘর দিচ্ছি, আমরা তো শৌচাগার দিচ্ছি। ঘর আর শৌচাগার দিয়ে তো মানবতা রক্ষা হয় না। আজকে মানুষে তুমি যদি সম্প্রীতি নষ্ট করো, তাহলে ঘর দিয়ে কি হবে? মানে পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়ে গেল যে একটা ঘর আর একটা শৌচাগার দিয়েই, এবং এই মানুষকে কিনে নিচ্ছে, এই ধারণা তৈরি করছে, মানুষের মধ্যে বিরোধ লাগিয়ে দিচ্ছে। যে মানুষ পরস্পরের সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, থেকেছে,
নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে, সেখানে আজকে তাদের মধ্যে তুমি সন্দেহের বীজ ঢুকিয়ে দিচ্ছ। এটা একেবারে ফ্যাসিবাদকে লালন পালন করার প্রাথমিক ধাপ। স্যার, অ্যাজ এ প্রিন্সিপাল লিগাল মাইন্ড অফ আওয়ার স্টেট, আমি আপনাকে জিজ্ঞেস করছি, একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি জিজ্ঞেস করছি যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখানে মুসলিমদের কোনো অসুবিধা হবে না, মুসলিমদের হাত থেকে সম্পত্তি যাবে না এবং ওয়াকফ বোর্ডে হচ্ছে অমুসলিম থাকবে না, বা অমুসলিম যদি থাকেও তাহলেও মুসলিমদের হাত থেকে সম্পত্তি যাবে না। বিষয়টাকে একটুখানি ক্ল্যারিফাই করুন। ওর কথা কি মূল্য আছে? এরপর তো আইনটা যখন কার্যকর হবে তখন তো উনি কি থাকবেন না? আজকে তুমি যদি মনে করো যে আজকে ওয়াকফ বোর্ডে অমুসলিম রাখতে হবে, তাহলে আমি বলে তোমার প্রথম দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল রাম মন্দির ট্রাস্টে তুমি জাভেদ আখতারকে রাখো। ঠিক এখানেই আপনার বিরুদ্ধে অভিযোগের আঙুলটা ওঠে যে আপনি হিন্দু বিদ্বেষী। হ্যাঁ, হিন্দু বিদ্বেষী কেন? তুমি তো বলছো যে একটি ওয়াকফ হচ্ছে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সম্পত্তি দান, তাহলে মন্দির ট্রাস্টও তাই। তুমি যদি বলো আজকে যে ওয়াকফ বোর্ডে থাকতে হবে মুসলিমদের, অমুসলিম কাউকে, আমার কোনো আপত্তি নেই। তাই তুমি রাম মন্দির ট্রাস্টে জাভেদ আখতার শিক্ষিত পণ্ডিত লোক, অশিক্ষিত নয়, তাকে রাখছো না কেন? আগুন জ্বলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে তুমি যখন দেশ শাসন করছো সংবিধানের উপর দাঁড়িয়ে, তখন তোমাকে সমদৃষ্টিতে দেখতে হবে, তাতে তুমি দেখছো না। আমার আপত্তি এই জায়গায়। আমার আপত্তি ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বেলটাকে তোমরা পড়োনি, পড়লেও তার মর্মার্থ বোঝোনি। ভারতবর্ষের সংবিধানে একটা ইথোস আছে, সেই ইথোসটা হচ্ছে বহুত্ববাদী চিন্তাকে লালন পালন করা। স্যার, যেটা নিয়ে খুব চিন্তিত, আপনার স্টেটমেন্ট আমি নিচ্ছি, তার আগেই আমি নিচ্ছি, প্রায় 2000-এর বেশি মিছিল বেরোতে পারে আমাদের কাছে খবর আগামীকাল রাজ্য জুড়ে, এবং তার উপর ওয়াকফ বোর্ড নিয়ে লক্ষাধিক মুসলিম তারা হচ্ছে যে পথে নেমেছেন ওয়াকফ আইন নিয়ে। এই পরিস্থিতিকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, কি করণীয়? সরকার, আমি তো প্রত্যেককেই বলবো, দেখুন আপনি রাম নবমী পালন করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, আপনি আপনার মতো পালন করুন, কিন্তু আপনি আপনার রাম নবমী পালন করতে গিয়ে অন্য কোনো মানুষের অসুবিধে ফেলবেন না। ঠিক অনুরূপভাবে যারা ওয়াকফ বিরোধী আন্দোলন করবেন তাদেরও বলবো যে আপনারা আপনাদের আন্দোলনটা করুন, এই আন্দোলনে সবাইকে সংযুক্ত করার চেষ্টা করুন, কিন্তু কারোর প্রতি বিদ্বেষ দেখাবেন না। কোনো ধর্ম, যারা ধর্ম বিশ্বাস করেন, আমাকে তো বাদ দিয়ে আমি ধর্মে বিশ্বাস করি না, কারণ ধর্মের মতো অযৌক্তিক কিছু হয় বলে আমার মনে হয় না। সেটা আমার ব্যক্তিগত ধারণা, আমাকে এই নিয়ে কেউ গালাগালি করতে পারেন, বিতর্ক করতে পারেন, কিন্তু যে বিশ্বাস করে তাকে তো তার সেই নিজস্ব বিশ্বাসের অলিন্দের মধ্যেই থাকতে হবে। আজকে যারা হিন্দু হিন্দু করছেন, আমি তো বলি কজন জানেন হিন্দু ধর্মের মর্মার্থ কি? আমি বহুবার বলেছি, হিন্দু ধর্ম মানে কিছু আচার পালন নয়, হিন্দু ধর্মের একটা বহুত্ববাদ আছে। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ প্রতিরূপ হচ্ছেন রামকৃষ্ণদেব, যিনি বলেছেন যত মত তত পথ। রামকৃষ্ণ কিন্তু ইসলাম প্র্যাকটিস করেছিলেন, এদের মতো সব ভরকিবাজি নয় যে গেরুয়া ধরে ঘুরে বেড়ালাম। এবং সারদা দেবী তো প্র্যাকটিসিং সেকুলার ছিলেন, তাহলে সুতরাং এইগুলো উনি বলতেন আমজাদ আমার ছেলে। এখন এই সমস্ত বিষয়গুলো তারা তাদের আচরণের মধ্যে রাখেন না, তারা ধর্ম করে। স্যার, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, তারপরে একটা প্রশ্ন করে কথোপকথন শেষ করব। আমার প্রশ্ন হচ্ছে, এখন বিজেপির যিনি রাজ্যের অন্যতম প্রধান মুখ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু 2016 সালে তৃণমূলে ছিলেন কোথাও গিয়ে, এবং তার পরিবারের নাম, পারিবারিক রাজনীতি তারা করে আসছেন তার দীর্ঘদিন ধরে। তার ভাইয়ের নাম হচ্ছে যে প্রভাবশালীদের তালিকায় আছে, সিবিআই খুঁজে পেয়েছে। কি বলবেন আপনি? না দেখুন, আমি একটা কথা বলি, এটা ক্লিশে হয়ে যায়, সেটা হচ্ছে মুদ্রার এপিটোপিট তৃণমূল বিজেপি। আজকে আপনি শুভেন্দুকে দেখছেন বিজেপিতে আছে, আপনি বিস্মিত হবেন না যদি কাল বা পরশু দেখেন শুভেন্দু আবার তৃণমূলে চলে এসছে। কেন? মমতা সামগ্রিকভাবে তার রাজনৈতিক কর্মসূচি লালন পালন করছে একেবারে আরএসএস এর নির্দিষ্ট পথে। প্রমাণ করবেন কি করে? আমি একেবারে উদাহরণ দিতে পারি, দুটো উদাহরণ দিন আপনি। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে ধর্মভিত্তিক রাজনীতি প্রণয়ন করলেন মমতা, যেটা দিলীপ ঘোষ বলেছিলেন যে তৃণমূল আসার পরে বিজেপির এই রাজ্যে শাখা খুলতে আরএসএস এর সুবিধা। আরএসএস তাদের মুখপাত্র স্বীকার করেছে। আজকে ধর্মভিত্তিক রাজনীতির সবচেয়ে বড় ক্ষতিকর দিক, তা পশ্চিমবঙ্গের মাটিতে লালন পালন করেছেন মমতা। তা জমি উর্বর করে দিয়েছেন, সেখানে এখন সরাসরি হিন্দুত্ববাদ ঢুকে আসছে। এই যে রাজনীতির সঙ্গে ধর্মের এই যে মিশেল, এই মিশেলটা হচ্ছে আরএসএস এর একটা পরিকল্পনা, যেটা আরএসএস পশ্চিমবঙ্গের বুকে সরাসরি করতে পারছিল না, যেহেতু বামপন্থীর অনেক শক্তিশালী ছিল।
সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে মমতাকে দাঁড় করিয়েছেন, মমতাকে কেউ লেনিন বলেছেন, মমতাকে কেউ বলেছেন বামপন্থী, এইসব বলে ইমেজ বিল্ডিং করে প্রচারের মধ্য দিয়ে, আপনারা জানেন নোয়াম চমস্কি বলেছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এইভাবে কনসেন্ট তৈরি করা হয়েছে এবং করে এখন বিজেপি সরাসরি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। এই যে দেখছেন মমতা এবং বিজেপির লড়াই, এটা আমি বলি যাত্রা দলের মঞ্চের লড়াই। মঞ্চ থেকে নেমে দুজনে একসঙ্গে বিড়ি খাবে। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, আপনাকে যিনি গুরুর আসনে বসিয়েছেন একাধিকবার প্রকাশ্যে, আপনার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, আপনার স্নেহভাজন এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা আমি বলছি, তিনি বিজেপির এমপি, তিনি বলেছেন যে আপনাকে, মুখ্যমন্ত্রীকে এবং আরও কয়েকজনকে নিয়ে, তাকে নিয়ে একটা কমিটি তৈরি করতে, যার জন্য চাকরি ফেরত পেতে পারেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত অবিবেচকের মতো কথা বলেছে, ভাবনা চিন্তা করে বলেনি, আবেগের তাড়নায় বলে ফেলেছে হয়তো। আইনবিদ তিনি হতে পারে, আইনবিদ বলার সময় তিনি আইনের কথা মাথায় রাখেননি। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের রায়ে পরিষ্কার বলা হয়েছে দ্য এন্টায়ার সিস্টেম ইজ ভিসিয়েটেড। যদি পদ্ধতিটাই গড়মিলে থাকে সেখানে কি করে এই প্রশ্নগুলো আসে? সুতরাং আমার নিশ্চিত ধারণা ও যখন বলেছেন তখন ভাবনা চিন্তা করেনি, এটা অবাস্তব এবং এটা প্রকৃতপক্ষে যদি করার ভাবনা চিন্তাও করা হয় সেটা কিন্তু কন্টেম্পটের আওতায় আসে। আচ্ছা, মানে কন্টেম্পটের আওতায় আসে, অভিজিৎ গাঙ্গুলির এই প্রকাশ্যে স্টেটমেন্ট রয়েছে, এটা ক্রিমিনাল কন্টেম্পটের আওতায় চলে আসবে। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যেটা ইজ ভিসিয়েটেড, মানে দ্য ফান্ডামেন্টাল প্রসেস ইজ রং, সেক্ষেত্রে সেখান থেকে কে ভালো কে মন্দ কে বিচার করবে? স্যার, অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য যদি কন্টেম্পট অফ কোর্ট হয় তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন হবে না? কারণ তিনি তো 7 তারিখ নেতাজি ইন্ডোরে যারা চাকরি হারিয়েছেন তাদের নিয়ে 26,000 মানুষকে নিয়ে তিনি মিটিং করবেন বলেছেন। না, তিনি মিটিং করতে পারেন, মিটিং করা যার সঙ্গে সেটা কন্টেম্পট না, কিন্তু কন্টেম্পটেও হচ্ছে সেটা তিনি বলেছেন এই রায় মানি না। হ্যাঁ, এই কথা বলার স্পর্ধা তিনি পান করতে, সুপ্রিম কোর্টের রায় মানি না। সুতরাং যেহেতু আমাদের দেশের বিচারপতিরা অনেক সহনশীল, আজকে আমি বলতে পারি অভিজিৎ যদি বেঞ্চে থাকতেন এই কথা শুনলে পরে অভিজিৎ তাকে ধার ধরে দিয়ে আসতেন কন্টেম্পটে। সুতরাং এখন এটাও আদালত অবমাননার শামিল বলে আমি মনে করি। স্যার, আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8 তারিখ সম্ভবত আবার শুনানি রয়েছে, সুপ্রিম কোর্ট শুনবেন যে এই ক্যাবিনেটের বিরুদ্ধে দুর্নীতির মামলা সম্ভবত সুপ্রিম কোর্ট শুনবেন, এটা নিয়ে আপনি একটু বলুন, মানে কি হতে পারে? হ্যাঁ, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের আদেশ দিয়েছেন। এই যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা তদন্ত করে বার করা হোক, এর পেছনে আসল গূঢ় রহস্যটা কি। এখন সুপ্রিম কোর্ট এটাই বিচার করবেন যে সিবিআই তদন্তটা আদেশ বহাল থাকবে না সিবিআই তদন্তের আদেশে তারা খানিকটা পরিবর্তন করবেন। আচ্ছা, কেন আজকে আমি দেখলাম যে লিস্ট বেরিয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে আমরা মামলা ডিসাইড করে দিয়েছি, শুধুমাত্র এই ডিরেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা স্যার, রহস্য যদি ভেদ হয় তাহলে কি হতে পারে, পরিণতি কি? রহস্য কিছু নেই, পরিণতি পরিষ্কার। একেবারে দুর্নীতিমূলক নিয়োগের বৈধতা দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে, যারা চাকরি করার শাস্তি 26,000 মানুষ পেলেন, তাদের মধ্যে কেউ সত্যি করেই মানে কেউ জেনুইন, কেউ টেন্টেড, কেউ নন টেন্টেড, যারা চাকরি দিলেন তাদের শাস্তি হবে কিনা, হলে কি হবে? তাদের শাস্তি হচ্ছে তো, তারা তো এখন ফৌজদারি মামলার অভিযুক্ত জেলে আছেন অনেকেই, কেউ আছেন, প্রায় সবাইকেই, গোটা শিক্ষা ব্যবস্থায় যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককেই হেফাজতে নেওয়া হয়েছিল, কেউ হয়তো জামিনে আছেন। এখন আরও হচ্ছে এই ক্যাবিনেট যখন ডিসিশন করে, ডিসিশনের মূল লক্ষ্য হচ্ছে যে বেআইনি নিয়োগকে আমি রক্ষা করব। মুখ্যমন্ত্রী বলেন কারো চাকরি যাবে না, আমি বাহাতে তোমার থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি, এখন সেই চাকরি যাবে না যতই কেউ মামলা করুক না কেন। এবং সেই জন্য আমি ক্যাবিনেট দেখে সিদ্ধান্ত করলাম, অতিরিক্ত টাকা বরাদ্দ করলাম এবং সম্পূর্ণ বেআইনি কাজ করলাম। এখন এই বেআইনি কাজটা করার পেছনে কি উদ্দেশ্য, এটা তদন্ত হওয়া দরকার। উদ্দেশ্য খুব পরিষ্কার এখন, কিন্তু যেহেতু আদালতে গেছে, আদালত তো আর এরকম ধারণার উপর করতে পারে না, তারা তদন্ত করে সত্য তথ্য সামনে আসবেন। সেই জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমার দৃঢ় ধারণা যে সুপ্রিম কোর্ট এই আদেশই বহাল রাখবেন। তার ফলে তারপরে তদন্ত হবে, খুঁজে বার করবেন যে কার বুদ্ধিতে হয়েছে, কে মদত দিয়েছে। মদত কারা দিয়েছে আমরা তো ঘটনা পরম্পরা থেকে বুঝতে পারি, তো তাদের অন্তিম পরিণতি কি জেল, তাই তো হওয়া উচিত। ঠিক।
অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ আমি মনে করি এবং আপনারা অনেকেই মনে করেন যে সে বিষয়ে কথা বলার জন্য সবথেকে অথেন্টিক মানুষ এবং অথরিটি কিন্তু একমাত্র তিনি। তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার যোগ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।